জুলাই শহীদ দিবসে আবু সাইদ ওয়াসিমদের স্মরণ, ভবিষ্যৎ বিনির্মাণের প্রেরণা। প্রধানমন্ত্রী আবু সাইদকে গুলির দৃশ্য সরাসরি সম্প্রচার করায় এনটিভিকে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি চিফ প্রসিকিউটরের। ৪৫ বছর পর শহীদ জিয়া হত্যার মূল ঘাতক মোজাফফর গ্রেফতার, সেনানিবাসে হস্তান্তর। আসসালামু আলাইকুম, ফারহানা জামান টিউলিপ স্বাগত জানাচ্ছি এনটিভির সন্ধ্যার খবরে। আই গ্যাস ইউনাইটেড শিরোনাম দেখছিলেন, এবার নিয়ে যাচ্ছি পুরো খবরে। জুলাই শহীদ দিবস উপলক্ষে শহীদ আবু সাইদের কবর জিয়ারত করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বেগম রোকেয়া, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, এনসিপি, ছাত্রদল ও শিবিরের কেন্দ্রীয় নেতাসহ বিভিন্ন শ্রেণীর মানুষ। এছাড়া কক্সবাজারে শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী শওকত করিমের ডেস্ক রিপোর্ট। এখানে ঘুমিয়ে আছেন জুলাই গণঅভ্যুত্থানের মহানায়ক শহীদ আবু সাইদ। ফ্যাসিস্ট হাসিনার অপসারণের বিরুদ্ধে হাসি মুখে যে তরুণ বুলেট বুকি নিয়ে জাগিয়ে গেছেন গোটা দেশকে। আবু সাইদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন, আগামী দিনের গণতন্ত্রকে সুসংহত করা এবং দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নেওয়ার প্রেরণা হয়ে থাকবে তার মহান আত্মত্যাগ। এই সন্তানদের জন্য, এই কৃতি সন্তানদের জন্য কিছু করবার আমাদের দায়িত্ব এবং কর্তব্য আছে, এবং সেই দায়িত্ব এবং কর্তব্য পালনের জন্য এসছি, এবং আগামীতেও আমরা জাতীয়ভাবেই এই দায়িত্ব পালন করব ইনশাল্লাহ। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের নিয়ে পীরগঞ্জে, নিভৃত পল্লী বাবুনপুরে শহীদ আবু সাইদের কবর জিয়ারত ও সাইদের স্বজনদের সাথে মত বিনিময় করেন রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর শওকত আলী। ফুলেল শ্রদ্ধা জানান এনসিবির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম সহ দলের কেন্দ্রীয় নেতারা। কথা বলেন আবু সাইদের গর্বিত স্বজনদের সাথেও। শেখ হাসিনাকে ফাঁসির দণ্ড দেওয়া হয়েছে এবং আমরা আশা করব সরকার দ্রুত সময়ের মধ্যে শেখ হাসিনাকে দেশে এনে ফাঁসির রায় কার্যকর করবে এবং অন্য সকল যে মামলার রায় আসে দ্রুত সময়ের মধ্যে সেই মামলার রায় প্রদান করে, রায় কার্যকর করে যারা জুলাই গণ অভ্যুত্থানে বিপ্লবে ভিকটিম রয়েছে, যে শহীদ পরিবাররা রয়েছে, তারা ন্যায় বিচার পাবে। কবর জিয়ারত করেন ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, ছাত্র শিবিরের সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম সহ ছাত্রদল ও ছাত্র শিবিরের কেন্দ্রীয় নেতারা। তাদের কণ্ঠে উঠে আসে আবু সাইদের স্বপ্ন বাস্তবায়নের অঙ্গীকার। এদিকে কক্সবাজারে শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেন, জুলাই গণহত্যাকারী ও নির্দেশদাতাদের বিচার নিশ্চিত করতে কাজ করছে সরকার। বিগত ফ্যাসিবাদী খুনি হাসিনার সময় সকল হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত সকলের বিচার হোক, এটা আমি মনে প্রাণে চাই এবং আমি এটার জন্য কাজ করে যাব। আবু সাইদ ওয়াসিমের মতো জুলাই শহীদদের নতুন বাংলাদেশ গড়ার আত্মত্যাগ যেন বৃথা না যায়, এমনটাই চাওয়া সবার। শওকত করিম, এনটিভি নিউজ ডেস্ক। বুক চিতিয়ে দাঁড়িয়ে গেলে যে সরকার উল্টে দেওয়া যায় তার জ্বলন্ত উদাহরণ রংপুরের আবু সাইদ। ২০২৪ সালের ১৬ জুলাই নিরস্ত্র এক আন্দোলনকারীকে গুলির দৃশ্য এনটিভিতে সরাসরি সম্প্রচারের পর গণবিস্ফোরণ তৈরি হয় দেশ জুড়ে। সময়ের পরিক্রমায় আবু সাইদের সেই বীরত্ব এখন লাখো শিক্ষার্থীর পাঠ্য। ১৬ জুলাইয়ের সেই দিনের কথা তুলে ধরছেন নিয়ামুল আজিজ সাদেক। জনগণের হাজারো পুঞ্জীভূত ক্ষোভ ফ্যাসিস্টের বিরুদ্ধে দাঁড়িয়ে গেল দুহাত প্রসারিত করে। ক্ষমতার নেশায় উন্মত্ত সরকারের অনুগত বাহিনীর কাছে মানবদেহই যেন আতঙ্কের কারণ। শিশু, যুবা, বৃদ্ধ, নানা শ্রেণী পেশার মানুষ এমন ঘটনায় ক্ষোভে ফুঁসে ওঠে। বিক্ষোভের দাবানলে ছারখার হতে থাকে ক্ষমতাসীনের মসনদ। আবু সাইদের ঘটনা নিয়ে মিথ্যা রিপোর্ট তৈরি করে দিতে শেখ হাসিনা সরকারের পক্ষ থেকে বারবার চাপ দেওয়া হয় রংপুর মেডিকেলের চিকিৎসক রাজীবকে। চরম নিরাপত্তাহীনতার মধ্যে ছিলাম এবং প্রচণ্ড প্রেসারে ছিলাম। আমি ৫ থেকে ৬ বার রিপোর্ট জমা দেওয়ার চেষ্টা করেছি, কিন্তু প্রতিবার রিপোর্ট পুলিশের তরফ থেকে রিপোর্ট জমা নেওয়া হয়নি। পরে অবশ্য আপনারা আল জাজিরাতে এই রিপোর্টটা দেখছেন যে
সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে চাপ ছিল যেন আমি রিপোর্টটা চেঞ্জ করে দিই, কিংবা রিপোর্টটা চেঞ্জ করে আবু সাঈদের যে গুলিবিদ্ধ হয়েছে সেটা না দিয়ে হেড ইনজুরি দিয়ে রিপোর্টটা দিই। শেখ হাসিনা সরকারের পক্ষ থেকে এনটিভিকে বারবার চাপ দেওয়া হয় এই নির্মম দৃশ্যের ফুটেজ সরিয়ে ফেলার, কিন্তু এনটিভি কর্তৃপক্ষ অনড় থাকেন। এনটিভির সেই লাইভ ফুটেজ বিশ্লেষণ করে অপরাধী পুলিশ কর্মকর্তাদের চিহ্নিত করে সাজা নিশ্চিত করে। এনটিভির যদি ওই রিপোর্টটা যদি আমাদের সামনে না থাকতো, তাহলে বাংলাদেশের বা আমাদের জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ, যার এই শহীদের ঘটনার পরিপ্রেক্ষিতেই সারা বাংলাদেশে আন্দোলনটা দানা বেঁধে উঠে সাক্ষীর ক্ষেত্রে পায়োনিয়ার হিসেবে কাজ করে। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, ঢাকা। জুলাই দিবস উপলক্ষে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা, শোক আর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাণীতে তিনি বলেন, ভবিষ্যৎ বিনির্মাণে এই আত্মত্যাগ প্রেরণা হয়ে থাকবে। রাষ্ট্র এবং সমাজে মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে গিয়ে অকুতোভয় শহীদদের গৌরবময় আত্মত্যাগের পথ ধরে বর্তমানে দেশ গণতন্ত্রের পথে যাত্রা শুরু করেছে। সকল নাগরিকের জন্য নিরাপদ, মানবিক, স্বনির্ভর ও গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের মাধ্যমে সরকার ও জনগণ গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে শহীদদের রক্তের ঋণ পরিশোধের চেষ্টা করতে পারে। আল্লাহর দরবারে সকল শহীদদের রুহের মাগফিরাত কামনা করে প্রধানমন্ত্রী গণ অভ্যুত্থানে আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সরকার এমন একটি দেশ গড়ে তুলতে কাজ করছে যেখানে কোনো জাতি গোষ্ঠীর প্রতি বৈষম্য থাকবে না। সমতলে বসবাসকারী ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিরা প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন। এই সময় ক্ষুদ্র নৃগোষ্ঠীর নেতারা তাদের জন্য পৃথক ভূমি কমিশন, অনগ্রসর জনগোষ্ঠীর জন্য জাতীয় কনভেনশন ও সাংবিধানিক স্বীকৃতি সহ বেশ কিছু দাবি তুলে ধরেন। এ সময় প্রধানমন্ত্রী বলেন, সবার জন্য প্রত্যাশিত বাংলাদেশ বিনির্মাণে তিনি সবাইকে সঙ্গে নিয়ে এগিয়ে যেতে চান। জাতীয় যুব দিবস পূর্বের মতো প্রতি বছর 1 নভেম্বর উদযাপিত হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই প্রস্তাব অনুমোদন করা হয়েছে। বৈঠকটি সচিবালয়ের ক্যাবিনেট ভবনে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় এলডিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ মন্ত্রিপরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন। প্রতি বছর 1 নভেম্বর জাতীয় যুব দিবস এবং 12 আগস্ট আন্তর্জাতিক যুব দিবস পৃথকভাবে উদযাপিত হতো, যা অন্তর্বর্তী সরকারের সময় দুটো দিবস একই দিনে অর্থাৎ 12 আগস্ট উদযাপনের সিদ্ধান্ত হয়। মন্ত্রিসভার বৈঠকে আন্তর্জাতিক যুব দিবস এবং জাতীয় যুব দিবসে আগের মতো 1 নভেম্বর উদযাপিত হবে, যা অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। কোনোভাবেই 70% মানুষের ভোট বৃথা যেতে দেওয়া হবে না বলে জানিয়েছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। আলোচনা সভায় বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, সংস্কার বাস্তবায়ন না হলে দেশে আবারও সংঘাত সংঘর্ষ হলে তার দায় নিতে হবে বিএনপিকে। সালাউদ্দিন কাদেরের রিপোর্ট। জুলাই শহীদ দিবসে জামায়াত ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের আয়োজনে জুলাই শহীদদের স্মরণে এই আলোচনা সভা, যেখানে উপস্থিত হন আহত জুলাই যোদ্ধা, গুম খুনের শিকার ও শহীদ পরিবারের সদস্য সহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। এ সময় জুলাই অঙ্গ হারানো ব্যক্তি, শহীদ পরিবারের সদস্যরা জুলাই সনদ বাস্তবায়নের পাশাপাশি এ সময় সংগঠিত গণহত্যার বিচার দাবি করেন। এই হাসিবুল হাসান জিসানের মতন এক চোখ হারানো ভাই, যার বাবা শিল্পপতির মতো অবস্থা, সে এক চোখ হারানোর পরও আজকে ব্যথা এখানে বলতো না, ব্যথা নিয়ে এসে যে সালমান কিছুই তো পরিবর্তন হলো না। আলোচনা সভায় জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান অভিযোগ করেন, প্রয়োজনীয় সংস্কারের প্রশ্নে বিএনপি তালবাহানা করছে। এ সময় জুলাই শহীদ ও আহতদের নামে দেশের বিভিন্ন সড়ক ও স্থাপনার নামকরণের দাবি জানান জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা। এই 24কে স্বীকার করতে এত হীনমন্যতা কেন? এই 24 না হলে আজকে আমি এখানে বক্তৃতা দিতে পারতাম না, এমপি নির্বাচিত হতে পারতাম না, পার্লামেন্টের মুখ দেখতে পারতাম না, ঠিক অনুরূপভাবে তারেক সাহেব প্রধানমন্ত্রী হতে পারতেন না। আমরা জনগণের সাথে আছি, তাদের রায়ের পক্ষে আছে, লড়ে যাব, লড়াই করতেই থাকবো। এই 70% ভোট বৃথা যাবে না, এই গণরায় বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ। আলোচনা সভায় নির্বাচনের আগে দেওয়া ওয়াদার সাথে বিএনপি গাদ্দারি করছে বলে অভিযোগ করেন বক্তারা। এ সময় সংস্কার বাস্তবায়ন না করার ফলে দেশে আবারও রক্তক্ষয়ী সংঘর্ষ তৈরি হলে তার জন্য বিএনপিকে দায় নিতে হবে বলে হুঁশিয়ারি দেন তারা। আমরা সাবধান করছি, আমরা বর্তমান সরকারকে বলতে চাই, যেই জমিনে শহীদদের রক্ত পড়েছে সেই জমিনে ইনসাফ বিজয়ী হবে ইনশাআল্লাহ। আলোচনা সভায় গণভোট বাস্তবায়নের পথ বিএনপিকে খুঁজে বের করার আহ্বানও জানান বক্তারা।
সবার জন্য সামরিক প্রশিক্ষণ বাধ্যতামূলক। সালাউদ্দিন কাদের, এনটিভি নিউজ, ঢাকা। ধর্মের ভিত্তিতে রাজনীতিতে বিভাজনে বিশ্বাস করে না বিএনপি, এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে রাজধানীর স্বামীবাগের ইসকন মন্দিরে রথযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, ধর্মের ভিত্তিতে বাংলাদেশের রাজনীতিতে বিভাজন সৃষ্টি করা হয়েছে। একটি বিশেষ অপশক্তি ৭১ থেকেই বারবার বাংলাদেশকে আঘাত করে আসছে। অভিযোগ করে স্থানীয় সরকার মন্ত্রী এই অপশক্তির বিরুদ্ধে প্রতিরোধ করে তোলার আহ্বান জানান। আর সুনির্দিষ্ট কোনো ধর্মের মানুষ যাতে বেশি সুযোগ নিতে না পারে সেদিকেও খেয়াল রাখা হবে বলেও জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দেশের সব শ্রেণীর মানুষের জন্য সরকার কাজ করছে বলেও জানান স্থানীয় সরকার মন্ত্রী। এনটিভির একটি ভিডিও এবং চ্যানেলের রংপুরের সাংবাদিক AKM মইনুল হকের চাক্ষুষ সাক্ষ্যে আবু সাইদ হত্যার ঘটনা দিবালোকের মতো স্পষ্ট হয়েছে। এর মাধ্যমে প্রমাণ হয় আবু সাইদকে পুলিশই গুলি করে হত্যা করেছে। আসামিদের সাজাও দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সেজন্য এনটিভিকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার দাবি জানালেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। সেই ভিডিও এবং আবু সাইদ হত্যা মামলা প্রমাণের বিষয়ে কথা বলেছেন ট্রাইব্যুনালের সাবেক ও বর্তমান চিফ প্রসিকিউটর, জানাচ্ছেন হাসান জাভেদ। 2024 সালের 16 জুলাই ঠিক দুপুরবেলায় রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে আন্দোলনের উত্তাল তরঙ্গ। সেই মুহূর্তে বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থী আবু সাইদ বুক চিতিয়ে প্রতিবাদ জানাচ্ছিলেন। তখন দুপুর 1:15। এনটিভির দুপুরের সংবাদ সম্প্রচার চলছিল। সেই সময় সরাসরি ঘটনার বর্ণনা দিচ্ছিলেন এনটিভির রংপুরের সাংবাদিক AKM মইনুল হক, আর ভিডিও ধারণ করছিলেন ক্যামেরাম্যান আসাদুজ্জামান আরমান। ধারা বর্ণনার সময় দেখা যায় এক প্রান্তে 2 হাত প্রসারিত করে দাঁড়িয়ে আছে আবু সাইদ, অপর প্রান্ত থেকে সশস্ত্র পুলিশ তাকে গুলি করে। সেই ঘটনা এনটিভির মাধ্যমে সারা দেশ সহ পুরো বিশ্ব প্রত্যক্ষ করে। আমরা যখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা এবং প্রসিকিউশন এই ভিডিওটা সম্পর্কে আমরা প্রথম থেকে জানতাম এবং আমরা তাৎক্ষণিকভাবে উদ্যোগ গ্রহণ করি যে এনটিভির সেই সংশ্লিষ্ট প্রতিবেদক, রিপোর্টার, ক্যামেরাম্যান এবং এনটিভির কাছ থেকে এই ফুটেজটা জব্দ করা, সেই কাজটা আমরা করি। আমরা যদি সেরকম একটা ফুটেজ না হতো তাহলে আন্দোলন এরকম করে দানা বেঁধে উঠতো কিনা, ফ্যাসিস্টের পতনটা এই প্রক্রিয়ায় হতো কিনা, আমার তো যথেষ্ট সন্দেহ আছে। আমি তো নির্দ্বিধায় বলতে পারি এনটিভি এই জন্যে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে হোক, সমাজের পক্ষ থেকে হোক, একটা বিশেষ স্বীকৃতি পাওয়া উচিত যে এনটিভির এই ফুটেজটি এটা একটা ঐতিহাসিক দলিল হিসাবে সারা জীবন, সারা যুগ যুগ এটা বহাল থাকবে। আবু সাইদ হত্যা মামলার প্রমাণ হিসেবে এনটিভির সেই ভিডিও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে উপস্থাপন করা হয়। একই সাথে ঘটনার প্রত্যক্ষদর্শী হিসেবে সাক্ষ্য দেন সাংবাদিক মইনুল হক। সাক্ষ্যে ঘটনার ভয়াবহ চিত্র তিনি ট্রাইব্যুনালের সামনে তুলে ধরেন। শহীদ আবু সাইদের এরকম একটি জীবন্ত ঘটনা তৎকালীন হাসপাতাল কর্তৃপক্ষ সুরতহাল করলো, পোস্টমর্টেম করলো, সেখানে একটা বিকৃত রিপোর্ট দিয়ে সেখানে বলা হলো যে তাকে ঘাড়ে অথবা মাথায় আঘাতজনিত কারণে মৃত্যুবরণ করেছে। এই যে একটা মিথ্যা ন্যারেটিভ যে জনগণের মধ্যে প্রচার করে দেওয়া হলো, সেদিন যদি এনটিভির এই ফুটেজটা যদি না থাকতো তাহলে আজকে শহীদ আবু সাইদের বিচারটি আমরা সঠিকভাবে করতে পারতাম কিনা। রায়ে বিচারপতি সেই ভিডিওর জন্য এনটিভিকে এবং সাক্ষ্য দেওয়ার জন্য এনটিভির সাংবাদিককে ধন্যবাদ জানান। আমাদের ট্রাইব্যুনাল এনটিভির এই ফুটেজ সম্পর্কে বিস্তারিত জাজমেন্টে আলোচনা করেছে। সেই ফুটেজের যে সাক্ষ্যগত যে একটা প্রবেটিভ যে ভ্যালু, সেই জায়গাটা গুরুত্বের সাথে তারা রায়ে উল্লেখ করেছেন। আগামী দিনেও মানবতাবিরোধী অপরাধের মামলা প্রমাণে এনটিভির মতো অন্যান্য গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে সেই প্রত্যাশা করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বর্তমান ও সাবেক চিফ প্রসিকিউটর। আবু সাইদ কেন্দ্রিক। হাসান জাভেদ, এনটিভি নিউজ, ঢাকা।
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হত্যার অন্যতম পরিকল্পনাকারী অবসরপ্রাপ্ত মেজর মোজাফফর হোসেনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। বুধবার মধ্যরাতে রাজধানীর বনানী ডিওএইচএস থেকে তেজগাঁও পুলিশের একটি দল তাকে গ্রেফতার করে। পরে তাকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়। সেনাবাহিনীর গোয়েন্দা সংস্থা থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে, তবে এ বিষয়ে পুলিশ কোনো আনুষ্ঠানিক বক্তব্য প্রদান করেনি। সেনাবাহিনীর প্রচলিত নিয়ম অনুযায়ী তার বিরুদ্ধে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানানো হয়েছে। 1981 সালের 30 মে ভোর রাতে চট্টগ্রাম সার্কিট হাউসে একদল বিপথগামী সেনা কর্মকর্তা হামলা চালিয়ে তৎকালীন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যা করে। এই হত্যাযজ্ঞে সরাসরি অংশ নেওয়া সেনা কর্মকর্তাদের মধ্যে মেজর মোজাফফর হোসেন ছিলেন অন্যতম। তাকে এই হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী হিসেবেও বলা হয়। ঘোলা পানিতে মাছ শিকার করে কিছু মহল সরকারকে বিব্রত করতে চায় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। দুপুরে সচিবালয়ে সমসাময়িক বিষয়ে গণমাধ্যম কর্মীদের সাথে মত বিনিময়ে এই মন্তব্য করেন তিনি। শিক্ষামন্ত্রী পদত্যাগের দাবিতে ছাত্র আন্দোলন প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অন্তর্বর্তী সরকারের সময়ও আন্দোলনের এমন প্রবণতা দেখা গিয়েছিল। অনেক অছাত্র আন্দোলনে এসেছিল বলে মন্তব্য করেন তিনি। এই সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, আসন্ন স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি চলছে। শেখ হাসিনা দেশে ফিরলেই তাকে গ্রেফতার ও রায় কার্যকর করা হবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। এই ট্রেন্ডটা ইন্টারিম গভর্নমেন্টের সময় দেখা গিয়েছে যে সচিবালয়ে ঢুকে গিয়ে পরীক্ষা স্থগিত করা বা বিনা পরীক্ষায় পাশের ঘোষণা নেওয়া, এই সমস্ত একটা অপকালচার তখন দেখা গিয়েছে, যেগুলোকে তারা হয়তো নিয়ন্ত্রণ করতে পারেনি, যার কারণে তারা এখনও সেই টেন্ডেন্সিটা বহাল রেখেছে। প্রকৃত ঘটনা, তথ্য, ছবি, ভিডিও আপনাদের সামনে আছে। পিছনে যেই থাকুক, সামনে তো আমরা আছি। কাছে প্রত্যাবর্তনের যে ঘোষণা ওখান থেকে মাঝে মাঝে দিচ্ছে, তো সেটা তো কিভাবে দিচ্ছে জানি না। আমরা তো তাকে আইনানুগভাবে ফেরত চাই। প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডাক্তার জাহেদুর রহমান বলেছেন, জুলাই আন্দোলনে যারা রাস্তায় নেমে গুলির সামনে দাঁড়িয়েছে তারা কোনো ব্যক্তিগত লাভ বা প্রতিদানের আশায় করেননি। তাই রাষ্ট্রের দায়িত্ব হলো তাদের আত্মত্যাগের যথাযথ মর্যাদা দেওয়া সহ তাদের পরিবারের পাশে দাঁড়ানো। বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে ফিল্ম আর্কাইভে জুলাই শহীদ দিবসের আলোচনা সভা, জুলাই বিষয়ক অডিও ভিজুয়াল প্রকাশনা সিরিজ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, আন্দোলনে অংশ নেওয়া মানুষের রাষ্ট্রের ভবিষ্যৎ সহায়তার কথা ভেবে নয়, বরং আদর্শ ও দায়বদ্ধতা থেকে রাজপথে নামে। এজন্য স্বৈরাচার হাসিনার পতন, আন্দোলনে আহতদের চিকিৎসা, পুনর্বাসন এবং তাদের পরিবারের পাশে দাঁড়ানো রাষ্ট্রের সাংবিধানিক দায়িত্ব। 90-তে যে লড়াই হয়েছিল সেটা সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচারের লড়াই। 24-এ যেটা হলো সেটাও সেই লড়াই, এবং আমরা যদি ফেল করি আবার এই লড়াইটা কোনোদিন হবে, সেটা 34-এ 44-এ হবে ফর শিওর। যারা যুদ্ধে নেমেছেন সবাই মৃত্যুর ঝুঁকি নিয়ে নেমেছেন, কিন্তু সাইদ বুক পেতে দিয়েছিলেন বুলেটের সামনে, একদম ফাঁকা জায়গায় দাঁড়িয়ে। বীরত্বের ব্যাপার, কিন্তু সাইদের মতো আরেকটা বীর ভবিষ্যৎ বাংলাদেশে তৈরি হোক আমরা চাই না। জুলাই জাতীয় সনদের ভিত্তিতে সংবিধানের প্রয়োজনীয় সংস্কার শেষ করার দাবি জানিয়েছে জামায়াত সমর্থিত আইনজীবীদের সংগঠন বাংলাদেশ লয়ার্স কাউন্সিল। দুপুরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি অডিটোরিয়ামে সংবাদ সম্মেলনে সংগঠনের পক্ষ থেকে সিনিয়র আইনজীবীরা এই দাবি জানান। এ সময় তারা অভিযোগ করেন, সরকার সংবিধান সংস্কার, গণভোট ও জুলাই সনদ নিয়ে আইনের ভুল ব্যাখ্যা দিচ্ছেন। লিখিত বক্তব্যে সিনিয়র আইনজীবী শিশির মনির বলেন, জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদর্শেই জনগণের সার্বভৌম ক্ষমতা ও অভিপ্রায় প্রকাশের একমাত্র আইনগত মাধ্যম। তাই জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ গঠন করে সংবিধানের প্রয়োজনীয় সংস্কার করতে হবে। বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ, এই প্রতিপাদ দিয়ে বৃক্ষরোপণ অভিযান 2026-এর উদ্বোধন করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সকালে ঢাকা ক্যান্টনমেন্টের নির্ঝর এলাকায় অভিযানের উদ্বোধন করে সেনাপ্রধান বলেন, সেনাবাহিনীর নিয়মিত বৃক্ষরোপণ অভিযানের কারণে প্রতিটি ক্যান্টনমেন্টে প্রচুর গাছ রয়েছে। বনায়ন বৃদ্ধিতে প্রতি বছরের মতো এবারও নানা কর্মসূচি নেওয়া হয়েছে। জানিয়ে সেনাপ্রধান বলেন, পরিচর্যার মাধ্যমে গাছকে বড় করার দায়িত্বও নেয় সেনাবাহিনী। পরিবেশ রক্ষা ও জলবায়ু ঝুঁকি মোকাবেলায় এবছর 11 লাখ ফলদ, বনজ এবং ঔষধি গাছের চারা রোপণ করা হবে বলে জানান সেনাপ্রধান। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর।
আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর নতুন ঋণ কর্মসূচির সম্ভাব্যতা যাচাইয়ের কাজ শেষ হয়েছে। দুই পক্ষের আলোচনার ভিত্তিতে ঋণ নিয়ে আনুষ্ঠানিক আলোচনা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান। দুপুরে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের সঙ্গে IMF এর প্রতিনিধিদের বৈঠক শেষে মুখপাত্র জানান, পুরনো ঋণ কর্মসূচি চলমান থাকলেও নতুন প্রকল্পে ঋণ পেতে কোনো সাংঘর্ষিক পরিস্থিতি তৈরি হবে না। তিনি বলেন, IMF এর সঙ্গে আলোচনায় আগের পরিকল্পনার পরিবর্তে সরকারের নির্বাচনী ইশতেহারকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। নতুন ঋণের সম্ভাব্যতা যাচাইয়ে 5 দিনের সফরে দেশের সামষ্টিক অর্থনীতি, চলমান সংস্কার কর্মসূচি এবং সম্ভাব্য নতুন ঋণ কর্মসূচি নিয়ে অর্থ মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংক, NBR এর সঙ্গে ধারাবাহিক বৈঠক করেছে IMF এর প্রতিনিধিরা। এই ছিল সন্ধ্যার খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbt.com। এছাড়াও NTVর জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। রাত 10:30টায় রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।